লিভিং রুম। ইমরেতের হাতমুঠো করে বসে আছে, কপালে ভর দিয়ে, মেজাজ তার সপ্তমে উঠে আছে। স্টপ ইট, চিল্লিয়ে বলল ইমরেত। ভদ্রলোকের বউ ইমরেতের এমন ধমক শুনে ভয় লাফিয়ে সোফার উপর পাতুলে উঠে বসে গেছে। স্মৃতিও ভয় পেয়ে গেছে। মেহবুব জানতো এমন কিছু হবে, সে তার ভাইকে বলল, রিল্যাক্স ছোট, ঠান্ডা মাথায় কথা বল। মেহবুবের শান্ত জবাব। কিভাবে শান্ত হয়ে উত্তর দিব? উনারা কাকে নিয়ে কথা বলছেন, কার জন্য প্রস্তাব এনেছেন? দাঁত মুখ খিচে জবাব দিল ইমরেত। আই নো বাট দে আর নট অ্যাওয়্যার অফ দিস ভাই। মেহবুব উত্তর দিল, আই ডোন্ট কেয়ার, প্লিজ সে দেম টু লিভ ফ্রম হেয়ার। আরও চিল্লিয়ে বলল ইমরেত। ওগো, এই ছেলে কি পাগল হয়ে গেছে? এমন চিল্লিয়ে উঠছে কেন? একটু পরপর ভদ্রলোকের বউ জিজ্ঞেস করছে তার স্বামীকে। আহা, চুপ করো তো, ভদ্রলোকে বিরক্তিকর সুরে বলল। স্মৃতি এসেও ইমরেতকে সান্ত্বনা দিচ্ছে যে চুপ করতে। এই আপনারা এখনো বসে আছেন? উঠেন, যান এখান থেকে, ইমরেত চিল্লিয়ে বলছে। এমন চিল্লাফাল্লা শুনে মাহিকে ঘরে বসিয়ে আসলো কার্টুনের চ্যানেল দিয়ে, আর নিজে নেমে আসলো নিচে। নিধিকে নিচে দেখে ইমরেত মনে হচ্ছে আরো ক্ষেপে গেছে। এই তুমি নিচে নামছো কি জন্য? পা বেশি বড় হয়ে গেছে? সৌন্দর্য দেখাও সবাইরে। ইমরেত নিধির কাছে এসে জোরে জোরে কথাগুলো বলল। আরে, এই লোক পাগল হয়ে গেল নাকি? আমি আবার কি করলাম? মনে মনে ভাবছে নিধি। নিধি, তুই উপরে যাবন। স্মৃতি এসে বলল। কি হয়েছে বলবা তো? এমন করছো কেন সবাই তোমরা? নিধি অবাক হয়ে বলল, তোমার সবকিছু এত জানার শখ কেন? যেতে বলছে যেতে পারছো না? নাকি নিজে যে সুন্দরী এইটা নেচে গিয়ে সবাইকে দেখাতে হবে? একটা কথা কারো শুনো না? যত বড় হচ্ছ তত বেশি বুদ্ধি হাঁটুর কাছে যাচ্ছে। এত বেয়াদব কেন তুমি? কলেজে কি পড়তে যাও নাকি ছেলেদের নিজের রূপ দেখাতে যাও যে বাসায় প্রস্তাব আসে তোমার জন্য? ইমরেত চিল্লিয়ে বলছে। আচ্ছা, পাগলের ফ্যামিলিতে ছেলে আমার মেয়ে পছন্দ করল। ভদ্রমহিলা বিরক্তি সুরে বলল। ইউ শাট ইউর মাউথ। আমার বাসায় আমার বউয়ের জন্য প্রস্তাব আনেন? আপনার সাহস তো কম না? বেরোন এখান থেকে, আউট। ইমরেত তাদের দিকে ঘুরে জোরে চিল্লিয়ে বলল। ভদ্রলোক তার বউকে নিয়ে সুরসুর করে বেরিয়ে গেল। আর তুমি, ছেলেদের সাথে এত মেলামেশা কেন? নিজে যে মেয়ে সেইটা কি ভুলে যাও? কতবার না করেছি মিশতে বলো, কতবার? আসলে আমারই ভুল হয়েছে, এমন অল্প বয়স্কে মেয়েকে আমি ভালোবেসেছি। মাথায় একটুও বুদ্ধি নাই, ধ্যাং ধ্যাং করে নিচে নেমে চলে এসেছে। আরে সামান্য তো নিজের বুদ্ধি কাজ লাগাও। ইমরেত নিধি বাহু ধরে কথাগুলো বলছে। নিধির চোখ দিয়ে গোলগোল করে পানি পড়ছে। এতগুলা কথা সে প্রথম শুনল ইমরেতের থেকে। হ্যাঁ, সে জানে ইমরেত তাকে দেখতে পারে না, কিন্তু তার মনে তাকে নিয়ে এত তিক্ততা। ছেলেবন্ধু কই তার, যে দুইটার সাথে কথা বলে তাদের অলরেডি গফ আছে, দুইজনকে ভাই হিসেবে দেখে। যারা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে তো এখানে তার কি দোষ? মানছে সে একটু কম বুদ্ধির মেয়ে, তাই বলে এত কথা শোনাবে তাকে? কয়দিন আগে সে না প্রেম নিবেদন করল? তাকে নিয়ে সেও কিছু কিছু ভাবতে শুরু করেছিল। সব কি মোহ ছিল? নিধি মনে হচ্ছে আর দাঁড়িয়ে থাকতে পারছে না। ইমরেত, কুল ডাউন, অনেক বলে ফেলেছ। স্মৃতি আর কিছু বলতে যাবে তার আগে ইমরেত বাধা দিল। ওকে বলো আমার চোখের সামনে থেকে চলে যেতে, আমি নিতে পারছি না ওকে আর। ইমরেত কড়াভাবে বলল। স্মৃতির বিস্ময় হয়ে তাকিয়ে আছে যে রাগের শিকার হয়ে ইমরেত নিধিকে যত কথা শোনালো এর ফল না তাকে ফসকাতে হয়। নিধি মনে হচ্ছে আকাশ থেকে পড়ছে ইমরেতের এই বিহেভিয়ার দেখে। নিজেকে সামলে নিয়ে উপরের দিকে যাচ্ছে, কিন্তু পাটাও মনে হচ্ছে ধীর পায়ে রুমে যেয়ে মাহিকে তার মা ডাকছে বলে ঘরের দরজা বন্ধ করে দিল। নিধির বুক ফেটে কান্না আসছে। এরকম বকা কখনো কোনোদিন খায়নি সে। কি দোষ ছিল তার? সে তো জানতো না তার বিয়ের প্রস্তাব আসছে। সে জানলে কি নিচে নামতো? বাবা মাকে তার খুব মনে পড়ছে। বালিশ আঁকড়ে ধরে কেঁদেই যাচ্ছে। স্মৃতি পিছন পিছন এসে দরজা নক করে, রেসপন্স পায়নি। টেনশনে তার জানও শুকিয়ে যাচ্ছে। কি থেকে কি হয়ে গেল আজকে?
অপরদিকে ইমরেত নিজের রুমে এসে নিজেকে লক করে বসে আছে, ঘরের জিনিসপত্র ভাঙচুর করেই যাচ্ছে, তারপরেও ক্ষান্ত হয় না সে। সাহস কি করে হলো আমার নিধির জন্য বিয়ের প্রস্তাব আনার? নিধির উপর শুধু আমার এই ইমরেত চৌধুরীর অধিকার। নিধি শুধু আমার। সব কয়টাকে শেষ করে দিব যে আমার নিধিকে কেড়ে নেয়ার জন্য আসবে। হাতে থাকা ফ্লাওয়ার ভাস ভেঙে বলল। যখন ইমরেত একটু শান্ত হলো তখন তার টনক নড়ল। নিধির সাথে ক্রোধের বশে কি বিশ্রী বিহেভিয়ার করেছে মনে পড়তেই তার মাথাটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। তাৎক্ষণিকভাবে ইমরেত নিজের রুমের দরজা খুলে বেরিয়ে পড়ল নিধির রুমের উদ্দেশ্য। নিধির রুমে দরজা ধাক্কিয়ে চলে যাচ্ছে, কিন্তু নিধি দরজা খুলে না। আরে বড়লোকের ফুয়া, জানোস না তুই তোদের সব ঘরের রুমে সাউন্ডপ্রুফ করে রাখছস? স্মৃতি এমন দরজাতে বাড়ি দেয়ার আওয়াজ শুনে মাহিকে বুকে থেকে নামিয়ে মেহবুবের কোলে দিল যেন ওকে দেখে। স্মৃতি ছুটল নিধির ঘরের দিক, যেহেতু আওয়াজটা ওইখান থেকে আসছে। কি করছো কি এখন তুমি? স্মৃতি এসে ইমরেতকে জিজ্ঞেস করল। দেখো না ভাবি, নিধি দরজা খুলছে না। এই নিধি দরজা খুলো, দিল আরেকটা বাড়ি। ইমরেত জানালো ও খুলবে না, আরও না করেছে যেন কেউ বিরক্ত না করে। তুমি তো চেয়েছিলে যেন ও তোমার সামনে না আসে। তো স্মৃতি বলল, ভাবি প্লিজ, তুমিও জানো আমি রাগের মধ্যে বলেছি। রাগ উঠলে হুঁশ থাকে না। আর ও বললেই হলো দরজা খুলবে না। এই খুলো, লাস্টবার বলছি। তখন না হয় রেগে বলেছি, এখন কিন্তু সত্যি সত্যি তোমার কানের নিচে চটকনা পড়বে একটা। ইমরেত চিল্লিয়ে বলছে। কাম উইথ মি। ইমরেতের হাত ধরে স্মৃতি টেনে নিয়ে গেল ডাইনিংয়ে। ইমরেতের সামনে পানির গ্লাস ধরল স্মৃতি, ইশারায় জানালো পানিটা খেতে হবে এখন তাতে। ইমরেত পানিটা নিয়ে এক নিঃশ্বাসে খতম করে ফেলল। লিসেন টু মি কেয়ারফুলি ভাই, তুমি আজ যা ওকে বলেছ অন্য কোনো মেয়ে হলে কিন্তু এখনই বাড়ি ছেড়ে চলে যেত, কিন্তু ও আছে কারণ ওর মা বাবা আমাদের উপর অনেক ভরসা করে তাকে এখানে পাঠিয়েছে। সে চায় না তার বাবা মায়ের কাছে আমরা ছোট হই। আর তুমি যা বলেছ আজকে, তাতে তুমি নিজেও জানো নিধির মতো মেয়ে এই আমাদের জেনারেশনে পাওয়া খুব দুষ্কর। নিধির চালচলন যেমন সোজা সরল, তেমনি নিধির মনটাও পানির মতো স্বচ্ছ। নিধিকে আমার ছোট বোন আর কলিজাও ভাবি আমার, কারণ আমার নিজের কোন বোন নাই। তুমি যখন নিধিকে এইসব বলছিলে মনে হচ্ছিল তোমারে গালে একটা থাপ্পড় দেয়, কিন্তু দি নাই কেন জানো? নিধিকে যেমন বোন ভাবি, তোমাকেও আমি ভাই ভাবি, কারণ আমার ভাই নাই। নিধিকে যতটা ভালোবাসি, আমি তোমাকেও আমার ভাই হিসেবে ততটাই ভালোবাসি। তাই তোমাকে বোন হিসেবে আমার শাসন করতে বাধা নেয়। তুমি নিজেও বুঝতে পারছো এখন রাগের বশে কথাগুলো যা বলেছ তা ভুল। রাগের বশে আমরা অনেকটা হিংস্র হয়ে যায়। তুমি তা এমন ছিলে না। আমি জানি যতটুকু তোমাকে দেখেছি আর চিনেছি আর বুঝেছি যে তুমি তোমার এসবির প্রতি কন্ট্রোল রাখো, তবে আজ কেন এরকম হলো? জানি নিধিকে নিয়ে তুমি অতিরিক্ত সিরিয়াস, অতিরিক্ত ভালোবাসা ও তুমি তাকে, কিন্তু তুমি আজ বলেছ ওকে, তাতে তোমার জন্য ওর মনে একটা দাগ কেটে গেছে। সে অনেক কষ্ট পেয়েছে ইমরেত। স্মৃতি কথাগুলো বলল। I know that I hurt her a lot. But she also have to why I so mad about her that time. ইমরেত মাথা নিচু করে বলল। সবাই সবকিছু বুঝে না ভাই। তুমি যতটা ম্যাচিউর ও ততটা না। ওর নরম মনে অনেক আঘাত পেয়েছে তোমার এই বিহেভিয়ারে। স্মৃতি বলল। আমি ওকে মানিয়ে আসি। ইমরেত উঠতে গেলে স্মৃতি বসালো ওকে আবার। এখন না, আজ এমনে ধকল গেছে ওর উপর। সময় দেও। স্মৃতি বলল। ওকে ছাড়া আমার দমবন্ধ হয়ে আসে ভাবি। ওকে ছাড়া আমার নিঃশ্বাস নেয়াটাও দেয়। আমি তো ওকে পাগলের মতো চাই। ওকে অনেক বেশি ভালোবাসে ফেলেছি সেই 4 বছর থেকে। ওকে আমি কারো সাথে দেখা তো দূরে থাক আমি ভাবতেও পারবো না। নিধি সবসময় উল্টাপাল্টা ডিসিশন নেয়, এই যেমন কয়দিন আগে হোস্টেল খুঁজছিল। আজকের আমার বিহেভিয়ার দেখে যদি অন্য কিছু করে, ও যদি আমারে ছেড়ে যেতে চায়, আমি ওকে খুন করে ফেলবো একদম। ইমরেত স্মৃতিকে কথাগুলো রাগে বলে উপরে চলে গেল। নিজের রুমে এসে ধরাস করে দরজা লাগিয়ে দিল। স্মৃতি দীর্ঘশ্বাস ফেলে নিজের রুমে এগোলো।
সে জানে ইমরেত রাগী যতটুকু তার চেয়ে অধিকতর ভালোবাসে বেশি নিধিকে। মেহবুবও তাকে তুলে নিয়ে বিয়ে করেছিল, যখন তার বিয়ের কথা অন্য কারো সাথে চলছিল। মেহবুব স্মৃতির উপর যতটা ফুটবল, স্মৃতিও ততটাই ফুটবল। মেহবুবের শ্বাসের রাজত্ব করে যদি স্মৃতি, তাহলে স্মৃতি মনে রাজত্ব করে মেহবুব। এরকম পাগলামি ভালোবাসা দেখে স্মৃতি মেহবুবের ভালোবাসা জালে পড়েছিল। ঘরে এসে স্মৃতি মেহবুবের দিকে তাকিয়ে কথাগুলো ভাবছিল, দরজা লক করে এসে মাহিকে সাইডে দিয়ে কোলবালিশ দিল যেন পড়ে না যায়, আর তার পাশে স্মৃতি, পাশে মেহবুব গভীর ঘুমে মগ্ন। মেহবুবের বুকে মাথা দিয়ে কিছুক্ষণ বুকের টিপটিপ শব্দ শুনল সে। হ্যাঁ, এখানে স্মৃতির বসবাস। মেহবুবের ঠোঁটে স্মৃতির একটু চুমু খেল। মাথার চুলগুলোতে হাত বুলাতে শুরু করল স্মৃতি। মেহবুব ঘুমের মধ্যে স্মৃতি পেটে হাত দিয়ে পা উঠিয়ে দিল তার উপর। স্মৃতির গলাতে মেহবুবের মুখ, আর ঘুমের ঘোরে ঘন ঘন নিঃশ্বাস পড়ছে স্মৃতির গলাতে। স্মৃতি ও আরেকটু ঝাপটে ধরল মেহবুবকে। চলবে।